সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালন উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উপসচিব হাসিনা বেগম এবং আমার সাথে রয়েছেন সিনিয়র সহকারী সচিব জনাব আলাউল কবির। আজকের অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে মুজিব আমার চেতনা শীর্ষক একটি অডিও ভিজুয়াল। চলে আসছি মা, এখন রাখি তাহলে। আপা আপা, আমার ভাইয়ের অবস্থা বেশি ভালো না, আপনি কি একটু দেখবেন? আচ্ছা চলুন। এখন তোমার সেবার ব্রতই আমাদের দুঃসময়ে পথ দেখায়। তাড়াতাড়ি কর না। আমি কি বসে আছি? একটু তাড়াতাড়ি করতেছি। এই নিধি, একটু তাড়াতাড়ি কর না। আয়, তুই তো বেশি দেরি করছিস, তুই একটু জলদি কর। আরে আমি কই দেরি করলাম? তুই এটাও কর। কি হচ্ছে এখানে? বড় চাচ্চু, আমরা মাস্ক বানাচ্ছি। মাস্ক বানাচ্ছ? তোমার দুর্বার সাহস ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর শক্তি যোগায়। আর খাবো না, আরেকবার। আমাদের কাজ কিন্তু আগের গতিতে চলছে। এই মা দেখো, বাবাকে দেখাচ্ছে। সেতুর কাজ একইভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তোমার আদর্শে প্রতিটি ঘরে জন্ম নেয় দেশপ্রেমিক। মামা, আপনার বাজার। এটা তোমার মামা। দুঃখী মানুষের জন্য এই ভালোবাসা বিলায় তারুণ্য। ইমার্জেন্সি কল, করোনা হাসপাতাল অ্যাসাইনমেন্ট, জলদি করে যান। আচ্ছা। তুমি আছো বলেই তো টকবগে তরুণ সংবাদকর্মী মহামারীতেও ছোটে সত্য খবরের সন্ধানে। তোমার মূল্যবোধ আমাদের শেখায় সবাইকে যথাযথ সম্মান দেবার প্রেরণা। অসময়ের বিরুদ্ধে গড়ে তোলে সম্মিলিত প্রতিরোধ। নেতার মৃত্যু হতে পারে, কিন্তু আদর্শের নয়। তাই তো মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে আছেন
আজীবন আমাদের আদর্শ হয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমায় সালাম। 1975 সালে আমার বয়স ছিল 5 বছর বা একটু বেশি। যখন 15ই আগস্টের এই শোকবহ ঘটনাটা ঘটল, ওই সময় আমার বাসায় পুরো পরিবারের মধ্যে যেই একটি শোকবহ অবস্থায় তৈরি হলো, এবং ওই সময় আমার যেহেতু বয়স খুবই কম, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম এমন একটা ব্যাপার হয়েছে যে পুরো বাংলাদেশই মনে হয় ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যবস্থা। তো সেই অবস্থা থেকে আমি যখন বড় হলাম, আমরা জানলাম বঙ্গবন্ধু সম্পর্কে, জানলাম তার আদর্শ সম্পর্কে, এবং আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে পেয়েছি, যিনি সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এবং 2008 সালে যখন উনি ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করলেন, এটার একটাই উদ্দেশ্য ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই স্বপ্ন দেখেছিলেন, একটি শোষণহীন দারিদ্র্যমুক্ত সমাজ, একটি সোনার বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিলেন তার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আইসিটি পারে একমাত্র হাতিয়ার, যেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বঙ্গবন্ধুর পরিবারকে 75-এর 15ই আগস্ট মেরে ফেলার মাধ্যমে বাংলাদেশের এগিয়ে যাওয়া, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সঠিক ইতিহাস, বাংলাদেশকে আত্মপরিচয় এবং সম্ভ্রমের সাথে সারা বিশ্বে বেঁচে থাকার যে স্বপ্নটিকে সেই দিনই গলা টিপে মেরে ফেলা হয়েছিল। এবং যে কারণে অনেক বছর বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ভুল ইতিহাস মানুষকে শিখিয়ে, কোমলমতি শিশুদেরকে শিখিয়ে দেশপ্রেমবোধ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি বিভ্রান্তিকর পরিবেশের তৈরি করা হয়েছিল, যারা তাদেরকে হত্যা করেছে। কিন্তু আমি তারপরে বলি, সত্য চিরদিন সত্য, সত্য প্রমাণের অপেক্ষা রাখে না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৭৪ শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির দুঃখ ভারাক্রান্ত চিত্তে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পুরো মাস জুড়ে তাকে স্মরণ করছে। কিন্তু এই মহান নেতাকে কেবল স্মরণ করলেই চলবে না, বরং আমাদের জাতীয় জীবনে তার আদর্শের বাস্তবায়নের মাধ্যমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সত্যিকার সম্মান জানানো সম্ভব হবে। উপস্থিত সুধী, মুজিব নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, সাথে কালো ওয়েস্টকোট, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, যার মধ্য দিয়ে দেখা যায় চকচকে ঝকঝকে শানিত একজোড়া চোখ। অতি সাধারণ পোশাক পরিহিত একজন অসাধারণ মানুষের প্রতিচ্ছবি, যার হৃদয় ছিল আকাশের মতো বিশাল, যার সকাল হতো দেশের মানুষের কথা মনে নিয়ে, যে চোখে ঘুম নামতো দেশের আপামর মানুষের প্রতি ভালোবাসা নিয়ে। সেই মানুষটা আমাদের বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। সুধীবৃন্দ,
শেখ কামালের উপর নির্মিত একটি অডিও ভিজুয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল। মাত্র ২৬ বছর, যেন এক জীবন্ত কিংবদন্তির সগৌরবের তারুণ্যের স্বাক্ষর শেখ কামাল। যুদ্ধের ময়দান থেকে ফিরে খেলার মাঠে, নাটকের মঞ্চে, গানের সুরে তারুণ্যের সাইক্লোন। মেধায়, মননে, চিন্তায়, চেতনায় তারুণ্যের নায়ক হয়ে ওঠা এই বহুমাত্রিক ব্যক্তিত্ব ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সমাজচিন্তক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক। একদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশকে নতুন করে গড়ছিলেন বঙ্গবন্ধু, অন্যদিকে যুদ্ধের বিভীষিকা মন থেকে মুছে তরুণদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখানো এক অনুপ্রেরণা হয়ে ধরা দিয়েছিলেন তারই জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। মুক্তিযুদ্ধ পরবর্তী ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তার ছোঁয়ায় বদলে গিয়েছিল দেশের ফুটবল, ক্রিকেট, হকি সহ বিভিন্ন খেলাধুলা। আবাহনী ক্রীড়া চক্রের মতো একটি ক্রীড়া প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল তার হাত ধরেই। শুধু খেলাধুলা নয়, সঙ্গীত, বিতর্ক, অভিনয়, কোথায় ছিলেন না শেখ কামাল। স্পন্দন শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠা করে তিনি বাংলা গানে নতুন ধারার সৃষ্টি করেছিলেন। যুবক কামাল ছিলেন ঢাকা থিয়েটার ও নাট্যচক্রের অন্যতম প্রতিষ্ঠাতা। মাত্র ২৬ বছরের এই ছোট্ট জীবনেই তিনি হয়ে উঠেছিলেন উদীয়মান জ্বলজ্বলে এক তারা। কিন্তু সেই তারা আরো দ্যুতি ছড়ানোর আগে জাতির ভাগ্যাকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। ৭৫-এর সেই বিভীষিকাময় ১৫ই আগস্টে ঘাতকের বুলেট কেড়ে নেয় এই উদ্দীপ্ত কীর্তিমানকে। শেখ কামালের এই কীর্তিকে ধরে রাখতে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। যে উদ্যোগে তার পাশে আছেন ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ পরিচালিত এই প্রকল্পের আওতায় বর্তমানে ৮টি জেলায় চলমান রয়েছে ডেডিকেটেড ট্রেনিং রুম, ডিজিটাল স্টুডিও এবং ইনকিউবেশন স্পেস সম্বলিত অত্যাধুনিক ভবন নির্মাণের কাজ। পাশাপাশি শুধুমাত্র এসএসসি এইচএসসি পাশ করা তরুণদের কথা মাথায় রেখে প্রশিক্ষণ ও ইনকিউবেশন সুবিধা পরিকল্পনা করা হয়েছে। গ্রাফিক ডিজাইন, 2D, 3D অ্যানিমেশন, ডিজিটাল মার্কেটিং, বেসিক প্রোগ্রামিং সহ নানান বিষয়ে বিনামূল্যে প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই 8টি সেন্টার থেকে ৭,২০০ জন প্রশিক্ষণ পেয়েছেন এবং ২০২৩ সালের মধ্যে আরও ৮,৯০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সারা বাংলাদেশে ৩৯টি হাইটেক পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মিত হচ্ছে, যার মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটি, যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সিলেট সহ 5টি পার্কে ইতোমধ্যে ১৬০টি প্রতিষ্ঠান ৫৭০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে, যেখানে ২০২৫ সালের মধ্যে প্রায় ৪,০০০ কোটি টাকা বিনিয়োগ সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও এসব হাইটেক পার্কে ১৪৩টি স্টার্টআপ প্রতিষ্ঠানকে বিনামূল্যে অবকাঠামো, ইনকিউবেশন এবং মেন্টরিং সুবিধা প্রদান করে স্থানীয় পর্যায়ে স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে উৎসাহিত করা হচ্ছে। উল্লেখ্য, এসব হাইটেক সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে ইতোমধ্যে ২১,০০০-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য অবদান রাখছেন। প্রযুক্তি বান্ধব সরকার অধিক কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান 8টি সেন্টারের বাইরে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন জেলায় আরও 11টি সেন্টার এবং ক্রমান্বয়ে ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করার পরিকল্পনা হাতে নিয়েছে। প্রস্তাবিত এই সেন্টারগুলো পূর্ণ উদ্যমে চালু হলে ২০৪১ সাল নাগাদ ৫ লক্ষেরও অধিক তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রযুক্তির এই যুগে চিরঞ্জীব চিরভাস্বর শেখ কামালের আদর্শ ও দর্শনে অনুপ্রাণিত হয়ে জনসম্পদে রূপান্তরিত হবে লক্ষ লক্ষ তরুণ, বাস্তবায়িত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। তারুণ্যের মেধা ও প্রযুক্তির সমন্বয়
গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের জাতির পিতা 1971 সালে যিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন স্বাধীনতা, আমাদের সর্বকালের সবচেয়ে গৌরবময়, সবচেয়ে মহিমান্বিত অর্জন। মুজিব আর স্বাধীনতা তাই সমর্থক। শত বছরের শত সংগ্রামের শেষে দৃপ্ত পায়ে হেঁটে রাজনীতির যে অমর কবি শুনিয়েছিলেন মুক্তি সংগ্রামের অমর কবিতা। কোট, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আনকোট। তার অকস্মাৎ বিদায় 15 আগস্টের কালো রাতে। বাংলাদেশের আকাশে ঘটেছিল বিনা মেঘে বজ্রপাত। শ্রাবণের আকাশ ফেটে বইছিল অবিরাম অশ্রুধারা। নিথর হয়ে গিয়েছিল বাংলার প্রকৃতি। বাংলাদেশ হাঁটতে শুরু করেছিল মুক্তিযুদ্ধের চেতনার ঠিক উল্টো দিকে। সে ছিল এক নিকষ কালো সময়। সম্মানিত সুধী, এ পর্যায়ে রয়েছে শেখ রাসেলের উপর নির্মিত একটি অডিও ভিজুয়াল প্রদর্শনী। আমি মায়ের কাছে যাব। জন্ম শতবার্ষিকীর আয়োজন, সেই জন্ম শতবার্ষিকীর আয়োজনের আমরা একটা প্রতিপাদ্য ঠিক করেছি। সেটি হলো শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ। আমরা বলতে চেয়েছি যে বঙ্গবন্ধুর শাহাদাত বরণের মাধ্যমে বাংলাদেশ যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, একটা সময়ে আমরা আস্তে আস্তে সেই শোকটাকে জাগরণে পরিণত করতে পেরেছি বলেই আজকে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটা সমুন্নত আসনে আসীন হয়েছে। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে বঙ্গবন্ধুর যে স্বপ্নযাত্রা ছিল, অসমাপ্ত স্বপ্নযাত্রা সোনার বাংলা গড়ার, সেটিও আমরা এক সময় আজকের এই ধারাবাহিকতায় আমরা বাস্তবায়ন করতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ফিরে আসেন, আপনারা জানেন যে 1981 সালের 17ই মে তিনি ফিরে আসার পরে পিতার মতোই অকুত ভয়ে তিনি তার সাহসের মশালটা হাতে তুলে নিয়েছিলেন এবং তার নেতৃত্বে দীর্ঘ 21 বছর পরে আবার আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃস্থাপিত করতে পেরেছি এবং বঙ্গবন্ধুকে তারা ঘাতকরা এবং ষড়যন্ত্রকারীরা নিষিদ্ধ করে দিয়েছিল, তার নাম উচ্চারণ করা যেত না। আমরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, আমার এখনও মনে আছে যে সেই দিন সন্ধ্যায় সমস্ত ঢাকা শহর আমার কাছে মনে হয়েছিল যে খালি হয়ে গেছে, সবাই 7ই মার্চের ভাষণ শোনার জন্য টিভির সামনে বসে আছে। আমরা প্রত্যাবর্তন করেছি একটা নতুন যুদ্ধের শেষে। বঙ্গবন্ধুকে হত্যার পরে আপনারা জানেন যে 16ই আগস্ট হেলিকপ্টার উড়েছিল তার মরদেহ নিয়ে। আমরা শোক করতে পারিনি। তাকে অত্যন্ত, আমি বলবো যে রাষ্ট্রপ্রধান যে মর্যাদায় তাকে সমাহিত করা প্রয়োজন ছিল, সেটুকু সম্মানও তারা সেদিন দেয়নি। কিন্তু তারপরেও সেখানে উপস্থিত মৌলভী সাহেব এবং অন্যান্য যারা ছিলেন, তারা কিন্তু বঙ্গবন্ধুর জানাজা দিয়েই তাকে দাফন করিয়েছে। সেই যে 16 আগস্টে যে হেলিকপ্টারটা উড়েছিল, আমার কাছে মনে হয় যে সেদিন আমাদের মানে যেটাকে শোক যাত্রা, মরদেহ নিয়ে সেই যাত্রাটা শুরু হয়েছিল। কিন্তু সে অন্তহীন যাত্রা আমাদের হৃদয়ে এখনো শেষ হয়নি। আমরা পৃথিবীর ইতিহাসে বহু বিশ্ববিশ্রুত নেতৃত্বের এ ধরনের অ্যাসাসিনেশনের ঘটনা সম্পর্কে জানি। বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছে, সেরকম মর্মন্তুদ হত্যাকাণ্ডের ঘটনা আসলে পৃথিবীতে নেই। কেউ কেউ বলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন, যদি আমেরিকার ইতিহাসকে আমরা বিশ্লেষণ করি, তাহলে একদিকে জর্জ ওয়াশিংটন এবং অন্যদিকে তিনি আব্রাহাম লিঙ্কন। একদিকে বিজয় বীর
অন্যদিকে শোকের চিরন্তন প্রতীক। কেউ কেউ বঙ্গবন্ধুকে ল্যাটিন আমেরিকার জনক, যার সম্পর্কে পাবলো নেরুদা লিখেছিলেন, জনক আমাদের চেতনায় আছে, আমাদের আলোহায় আছে, সাইমন বলিভার, সেই সাইমন বলিভারের সঙ্গে তুলনা করেন। কেউ কেউ মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করেন। অর্থাৎ সারা পৃথিবীতে এবং বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু একই সঙ্গে মুক্তির মহানায়ক এবং একই সঙ্গে ট্র্যাজেডিরও মহানায়ক। বঙ্গবন্ধু সারা জীবন যে রাজনীতি করেছেন সেই রাজনীতি হচ্ছে মানুষের রাজনীতি। বঙ্গবন্ধু যে রাজনীতি করেছেন সে রাজনীতি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে রাজনীতি। বঙ্গবন্ধু যে রাজনীতি করেছেন সে রাজনীতি হচ্ছে সমন্বয়ের রাজনীতি, অসাম্প্রদায়িকতার রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, মানবতার রাজনীতি। এবং আপনারা যদি কলকাতা জীবন থেকে শুরু করে আপনারা বিশ্লেষণ করেন তাহলে কিন্তু আপনারা সেটা দেখবেন, এবং সারা জীবন সেটা কিন্তু রক্ষা করেছেন। স্বাধীন দেশে বঙ্গবন্ধু এসে কোনো চরম পন্থা কিন্তু তিনি অবলম্বন করেননি। আমাদেরও কিন্তু সকল বাতি নিভে গিয়েছিল, কিন্তু আমাদের কে বাতি জ্বালিয়েছেন? আমাদের বাতি জ্বালিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ফিরে এসে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মৃত্যুর ঝুঁকিকে তুচ্ছ করে তিনি বাংলাদেশকে আবার তার মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় পুনঃস্থাপন করেছেন। কিন্তু মুজিব তো আমাদের হৃদয় এখনো চিরন্তন। আমাদের সব যাত্রা, যেটা আমি বললাম, আমাদের শোকযাত্রা এখনো শেষ হয়নি। কারণ কিছুক্ষণ আগে আমি যে উদাহরণগুলি দিয়েছি, তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া হয়েছে, বাঙালির হৃদয়ে কিন্তু সেই প্রতিক্রিয়া চিরন্তন প্রতিক্রিয়া। আপনারা দেখবেন যে বাংলাদেশের লেখক, শিল্পী, বুদ্ধিজীবী প্রতি শুধু অগাস্টে নয়, সারা বছর বঙ্গবন্ধুকে লেখালেখি করছেন। এবং পৃথিবীর ইতিহাসে এরকম চিরন্তন শোকযাত্রা আর কোনোটি নেই। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই হচ্ছেন পৃথিবীর ইতিহাসে অনন্য একজন মুক্তির মহানায়ক, একই সঙ্গে ট্র্যাজেডিরও মহানায়ক। এই জন্য আমরা গত 17 মার্চ থেকে 26শে মার্চে যে আয়োজনটা করেছিলাম, যে আয়োজনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ আমাদেরকে সর্বত সহায়তা দিয়েছে, এটির শিরোনাম ছিল মুজিব চিরন্তন। কারণ মুজিব বর্ষে আমাদের যে আয়োজন, এই আয়োজন কখনো সমাপ্ত হবে না। কিন্তু বঙ্গবন্ধু যেহেতু তার দেশের মানুষকে ভালোবাসেন বলেছেন, তিনি প্রত্যেককে সাদা চোখে দেখেছেন, এবং সেই সুযোগটাই কিন্তু তারা নেওয়ার চেষ্টা করেছে। এবং ষড়যন্ত্রকারীরা সে অনেক আগে থেকেই কিন্তু এই ষড়যন্ত্র করা শুরু করেছিল। কেউ কেউ বলেন যে সামরিক বাহিনীর কিছু বিপদগামী সৈন্যরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এই কথাটা বলে ষড়যন্ত্রকারীদেরকে আড়ালে রাখা হয়। কিন্তু আপনারা সেই সময়ের যদি ইতিহাস ভালোভাবে দেখেন, বঙ্গবন্ধু হত্যার দিনের ঘটনাও যদি আপনি দেখেন, তাহলে আপনারা দেখবেন যে এর পেছনে কিন্তু একটা বিশাল ষড়যন্ত্র লুকিয়েছিল। এবং ফারুক রহমানের সাক্ষাৎকার, খুনি রশিদ, ফারুক, তাদের সাক্ষাৎকার থেকে শুরু করে বিভিন্ন গ্রন্থে আপনারা দেখবেন যে সেই সময়ে জিয়াউর রহমান সহ অন্যান্য যে সেনানায়ক যারা ছিল তাদের আচরণটা কী ছিল। ষড়যন্ত্র হয়েছে, একটা গভীর ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্রকারীরা খন্দকার মোস্তাক, মাহবুল আলম চাষি, এই ষড়যন্ত্রকারী অনেকেই বহুজন আছে। সেটা মুখোশ উন্মোচন হওয়া দরকার, জাতির স্বার্থী হওয়া দরকার। এবং সেই জন্যই কিন্তু আজকে যে দাবিটা উঠেছে, আমি মনে করি যে এটি খুবই যৌক্তিক দাবি। এবং যে কারা ষড়যন্ত্র করেছে, কারা যে নতুন দেশটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, এবং এই যে আমি বললাম বঙ্গবন্ধু একদিকে উদারনৈতিক একটা দৃষ্টিভঙ্গিতে দেশ পরিচালনা করবেন এবং সব কিছু কিন্তু সেভাবে তিনি কাজ করছেন, কিন্তু অন্যদিকে আমরা দেখছি সন্ত্রাস করছে যারা ক্ষমতায় নেই, অর্থাৎ বিরোধীরা সন্ত্রাস করে আরেকটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এটা কিন্তু একেবারে উল্টো ঘটনা বাংলাদেশে ঘটেছে। এই বিষয়গুলি সম্পর্কে তখনকার যে পত্রপত্রিকা, তখন গণকণ্ঠ, হক কথা, এর নানা পত্রপত্রিকা যে কীভাবে মানে অপপ্রচার করেছে, এসব সম্পর্কে কিন্তু সবার জানা দরকার আছে। এবং সেই জন্য আমি মনে করি যে আজকে যে দাবিটা উঠেছে সেটা খুবই যৌক্তিক দাবি, এবং কমিশন গঠন করে পুরো বিষয়টা জাতির সামনে আসলে উপস্থাপন করা প্রয়োজন আছে। আমরা যদি বঙ্গবন্ধুর যে ত্যাগ এবং
কর্মের মহিমাকে সত্যিকারে যদি অনুধাবন করতে চাই, তাহলে যারা বঙ্গবন্ধুকে দেখেননি বা বঙ্গবন্ধু সম্পর্কে সেভাবে হয়তো জানেন না, কারণ আমি বঙ্গবন্ধুকে দেখেছি, আমার বয়স কম ছিল। ওই কিছুক্ষণ আগে একজন বলেছেন যে 5 বছর বয়সে তিনি 10ই জানুয়ারির যে আয়োজন সেখানে উপস্থিত ছিলেন, অর্থাৎ বঙ্গবন্ধু যেদিন ফিরলেন। আমিও সৌভাগ্যবান ছিলাম যে বঙ্গবন্ধু যেদিন ফিরেছেন সেদিন 10ই জানুয়ারিতে আমি রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলাম। আমি 7ই মার্চের ভাষণেও রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলাম। 7ই মার্চের ভাষণটা নিয়ে দুটো কথা একটু বলি। 7ই মার্চের ভাষণকে আপনার অনেকে পৃথিবীর ইতিহাসে কয়েকজন বিখ্যাত ভাষণের সঙ্গে তুলনা করে। যেমন একটি হচ্ছে আই হ্যাভ এ ড্রিম ভাষণ, যেটা মার্টিন লুথার কিং এ ভাষণ দিয়েছেন। কেউ তুলনা করেন এই ভাষণকে চার্চিলের ভাষণের সঙ্গে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে চার্চিল যে ভাষণটা দিয়েছিলেন। আমি এগুলির সঙ্গে তুলনা করতে চাই না। এগুলি খুবই বিখ্যাত ভাষণ, কোনো সন্দেহ নেই। এমনকি গেটিসবার্গ অ্যাড্রেস যেটা, সেগুলির সঙ্গে অনেকে তুলনা করে। কেন করতে চাই না, এটা আমার এক নিজস্ব একটা যুক্তি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটি হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে যদি যুদ্ধ অবস্থার ভাষণ আমরা দেখি, তাহলে আমি বলবো যে শ্রেষ্ঠ ভাষণ হচ্ছে 7ই মার্চের ভাষণ। এই পর্যায়ে রয়েছে একটি অডিও ভিজুয়াল প্রদর্শনী, মুজিব চিরঞ্জীব। অন্ধকারের উৎস হতে উচ্ছারিত আলো, সেই তো তোমার আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই কেহ, সেই তো তোমার কেহ, সেই তো তোমার কেহ। সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ, সেই তো তোমার স্নেহ। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি, সেই তো আমার তুমি।
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সেই তো তোমার আলো। আজ আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে প্রতি বছরের মতোই শোকাবহ অগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের আত্মীয় শান্তি কামনায় তাদের স্মরণ এবং তাদের শ্রদ্ধাভরে স্মরণের পাশাপাশি আমরা দোয়া মোনাজাতের আয়োজন করেছি এবং আমরা প্রতি বছরই একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা আমন্ত্রণ জানাই, যিনি মুখ্য আলোচক হিসেবে বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক দর্শন, আমাদের আইসিটি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সামনে তুলে ধরেন, যাতে করে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত স্বপ্ন 1975-এর 15 আগস্টের সেই ঘাতকদের বুলেটের আঘাতে সেই দিন স্তব্ধ হয়ে গিয়েছিল, সেই অসমাপ্ত স্বপ্ন পূরণে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যে সফল নেতৃত্ব দিচ্ছেন, সেই বঙ্গবন্ধুর অসমাপ্ত সংগ্রাম স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য আমাদের আইসিটি পরিবারের সদস্যরা যেন নিজেদেরকে আত্মনিয়োগ করেন, তার জন্যই আমরা একজন মুখ্য আলোচককে আমন্ত্রণ জানাই, যিনি তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই আইসিটি পরিবারের সদস্যদেরকে অনুপ্রাণিত করেন এবং বঙ্গবন্ধুর আদর্শ, কর্মময় জীবন এবং তার দর্শনকে তুলে ধরেন। এবং আজকে আমাদের শ্রদ্ধেয় মুখ্য আলোচক উনি যে 1 ঘন্টার বক্তব্য প্রদান করলেন, যেখানে অনেক না বলা কথা আমরা জানতে পারলাম এবং অনেক ব্যাখ্যা এবং নির্দেশনা পেলাম, যেগুলো হয়তো আগে আমাদের সামনে পরিষ্কার ছিল না। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনের কুশীলব কারা, বঙ্গবন্ধুকে কেন সেই দিন খুনিরা হত্যা করেছিল, বঙ্গবন্ধুকে কেন আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ মহানায়ক বলি, এবং পাশাপাশি 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বঙ্গবন্ধু আমাদেরকে উপহার দিলেন, সেই সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নটা কেন 3.5 বছরেই থেমে গেল, এরকম অনেক প্রশ্নের উত্তর আজকে আমরা পেলাম। আর 75-এর 15 আগস্ট যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 18 জন সদস্য সহ হত্যা করল, অথচ সেই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা বন্দুকের নল দিয়ে যারা ক্ষমতা এসেছিল, জিয়াউর রহমান, ইনডেমনিটি অধ্যাদেশ করে জাতির পিতার হত্যার বিচার বাংলাদেশের মাটিতে চাওয়া যাবে না, সেরকম একটা কালো আইন করেছিল। তাহলে আজকে আমাদের বর্তমান প্রজন্মের, তরুণ প্রজন্মের সন্তানদের কাছে আমি জানতে চাই, তাহলে সেই রাজনৈতিক দলের কোনো কর্মীর বাংলাদেশের মাটিতে ন্যায় শাসন প্রতিষ্ঠার কথা বলার নৈতিক অধিকার তারা রাখে কিনা? এই অবস্থার মধ্যে বাংলাদেশকে 21টি বছর চলতে হয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশের নাগরিকরা পরিচয় দিতে পারেনি যে আমরা বাংলাদেশের নাগরিক। সারা বিশ্ববাসী বাংলাদেশের নাগরিক বাঙালিদেরকে চিনত, যারা পিতার হত্যাকারী সেই বাঙালি জাতির কলঙ্কিত অধ্যায়। 21টি বছর আমাদের সেই কলঙ্কিত অধ্যায় পার করতে হয়েছে। আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি মধ্যমায়ের মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যমুক্ত সমৃদ্ধ সোনার বাংলাদেশ পরিণত হওয়ার পথে এখনও কিন্তু কিছু প্রতিক্রিয়াশীল শক্তি তারা প্রতিনিয়ত চেষ্টা করছে আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার। এখনও আমার করুণা হয় তাদের জন্য যারা জয় বাংলা বলতে দ্বিধাবোধ করে। আমার করুণা হয় তাদের জন্য
যারা অন্য রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাস করে বলে তারা বঙ্গবন্ধু জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বিব্রত বোধ করে। আমার করুণা হয় তাদের জন্য যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী জাতি হিসেবে স্বাধীন রাষ্ট্র পেয়েছি, এই সত্য ইতিহাসকে যারা স্বীকার করতে বিব্রত বোধ করে। মিথ্যা দিয়ে সত্যকে সাময়িকভাবে লুকিয়ে রাখা গেলেও সত্যের জয় অনিবার্য। যেই বঙ্গবন্ধুর নাম বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে, বাংলাদেশের রেডিও টেলিভিশন গণমাধ্যম থেকে 21টি বছর 2টি প্রজন্মের কাছ থেকে দূরে রাখার অপচেষ্টা করেছিল, আজকে সেই বঙ্গবন্ধুর নাম শুধু বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, হাইটেক পার্ক কিংবা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান নয়, সেই বঙ্গবন্ধুর নাম আজকে জাতিসংঘের ইউনেস্কো বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্ট হিসেবে নিবন্ধিত করেছে। আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে 2018 সালের 12ই মে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট আমরা বাংলাদেশের পক্ষ থেকে সফলভাবে উৎক্ষেপণ করেছি। আজকে বঙ্গবন্ধুর নাম মহাকাশে চিরস্মরণীয় হয়ে রয়ে যাবে, কেউ কখনো কোনো দিন মুছে দিতে পারবে না। আমি আজকে আমাদের আইসিটি বিভাগ এবং আমাদের এখানে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বঙ্গবন্ধু যেভাবে আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ভিত্তিটি রচনা করে গিয়েছিলেন 72 থেকে 75 সাল পর্যন্ত, আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে যেভাবে বিগত 12 বছরে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রসার এবং প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে, সেই ডিজিটাল বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে 31 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে রূপকল্প 2041, যখন বাংলাদেশ উন্নত অর্থনীতির সমৃদ্ধ বাংলাদেশ হবে, বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশে পরিণত হবে, সেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে বঙ্গবন্ধুর দেখানো পথে আমাদের চলতে হবে। ইফ ইউ হ্যাভ sincerity of purpose and honesty of purpose, you will not be defeated in life. যদি আমাদের জীবনে, ব্যক্তি, পরিবার এবং কর্মজীবনে এই একটা উপদেশ আমরা মেনে চলতে পারি, তাহলে আসলে আমাদের জীবনে কখনো বাধাগ্রস্ত হতে হবে না। বঙ্গবন্ধু তার এই সংক্ষিপ্ত জীবনে, মাত্র 55 বছর বয়সের জীবনে, উনি তার ব্যক্তি, পরিবার, জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে যেভাবে তুলে ধরেছেন, নিজের কর্মকাণ্ডগুলো যেভাবে পরিচালনা করেছেন, আমরা সেটাকে যদি একটু অনুসরণ করি তাহলেই আমরা সব সমাধানের পথ আমরা খুঁজে পাব। বঙ্গবন্ধু চেয়েছিলেন আমাদের বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ তৈরি করতে। বঙ্গবন্ধু একদিকে যেরকম সমবায়ের ভিত্তিতে কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন বাকশাল, একই সাথে বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়তে চেয়েছিলেন, অপরদিকে বাংলাদেশে রেডিও টেলিভিশন থেকে শুরু করে ইলেকট্রনিক্স সামগ্রী যাতে বাংলাদেশে তৈরি হয়, আজ থেকে 47 বছর আগেই বঙ্গবন্ধু তার দূরদর্শিতা দিয়ে সে উদ্যোগ নিয়েছিলেন। 1975 সালে 3 জুলাই বঙ্গবন্ধু তার সরকারি নথিতে নির্দেশনা দিয়েছিলেন 1 ব্যান্ড এবং 2 ব্যান্ড রেডিও সহ টেলিভিশন বাংলাদেশে তৈরি করার জন্য যা যা নীতিগত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন
সেটা নেওয়ার জন্য উনি সরকারি নথিতে নির্দেশনা দিয়েছিলেন। যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, আজকে জাপান, কোরিয়ার মতো আমরাও হয়তো ইলেকট্রনিক্স ডিজিটাল ডিভাইস রপ্তানিকারক দেশ হিসেবে শীর্ষে অবস্থান করতে পারতাম। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আর তো কোনো সরকার, আর তো কোনো রাজনৈতিক নেতা সেই উদ্যোগ নেননি। ৪৭ বছর পর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০১৫ সালে ৬ই আগস্ট ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের দ্বিতীয় সভায় তার পিতার মতোই উনি ঘোষণা দিলেন যে এই যে প্রতি বছর ৪ কোটি মোবাইল ফোন আমাদের দরকার, ৩০ লাখ রেফ্রিজারেটর দরকার, ১৫ লাখ টেলিভিশন দরকার, ৫ লাখ কম্পিউটার দরকার হয়, সেগুলো কেন আমরা বিদেশ থেকে আমদানি করব? এই হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আমরা সাশ্রয় করতে পারতাম যদি বাংলাদেশের মাটিতে এই লক্ষ লক্ষ তরুণ তরুণীকে আমরা ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ডিভাইস তৈরি করার জন্য কাজে লাগাতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্রমে জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নেতৃত্বে আমরা ২০১৬-১৭ অর্থ বছর থেকে সেই নীতিগত সহায়তা দেওয়ার ফলে আজকে ৮০% মোবাইল ফোন বাংলাদেশের মাটিতে সংযোজন করা হচ্ছে। ডিজিটাল ডিভাইস উৎপাদনে ৫০,০০০-এর বেশি তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে। সফটওয়্যার শিল্পে ৩ লক্ষ তরুণ তরুণী কাজ করছে। সরকারি বেসরকারি শিল্প মিলিয়ে প্রায় ১৫ লক্ষাধিক তরুণ তরুণী কাজ করছে আজকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে, ডিজিটাল অর্থনীতিতে। আইসিটি সেক্টর থেকে আমরা $1 বিলিয়ন রপ্তানি আয় করছি। মাত্র ১২ বছরে এই পরিবর্তনটা করেছেন জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আদর্শের বিকল্প নেই, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিকল্প আমাদের সামনে নেই। রক্তঝরা ১৫ আগস্ট, স্বাধীন বাংলার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী। বাংলাদেশ ও বাঙালির জন্য গভীর মর্মস্পর্শী শোকের দিন, জাতীয় শোক দিবস। বেদনা বিধুর ও কলঙ্কের কালিমায় কলুষিত বিভীষিকাময় ইতিহাসের এক ভয়ঙ্কর দিন। আজ থেকে ৪৬ বছর আগে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালিমাময় দিনে জাতি হারিয়েছে তার গর্ব, ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৭১-এর পরাজিত শক্তির ঘৃণ্য সর্বনাশা চক্রান্তে একদল ঘাতকের পৈশাচিকতার বলি হয়েছিলেন বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যবর্গ। রচিত হয় ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। ৪৭, ৫২, ৬৯, ৭০ সহ বিভিন্ন সময়ে মৃত্যুর দ্বার হতে বারবার ফিরে এসেছিলেন বঙ্গবন্ধু। ৭১-এর পাকিস্তানি হায়নারা যা করতে পারেনি সে ঘৃণ্য কাজটি ১৯৭৫-এর ১৫ই আগস্ট কাল রাতে অত্যন্ত ঠান্ডা মাথায় ও পূর্ব পরিকল্পিতভাবে সম্পাদন করে পরাজিত সৈনিক শক্তি পাপিষ্ট ঘাতকরা। একটি স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সচেষ্ট ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র ৫৫ বছর বয়সে স্বদেশের মাটি আর মানুষকে এমন গভীর ভালোবাসায় বন্ধনে বেঁধেছিলেন যে বন্ধন কোনোদিন ছিন্ন হবার নয়। আজীবন ঔপনিবেশিক শোষণ বঞ্চনার বিরুদ্ধে দরিদ্র, নিপীড়িত, বঞ্চিত মানুষের মুক্তির সংগ্রামে এমন এক অনন্য ভূমিকায় তিনি ছিলেন যার তুলনা অত্যন্ত বিরল। একজন প্রকৃত নেতার যেসব গুণাবলী থাকা প্রয়োজন তার সব কিছু নিয়েই জন্ম নিয়েছিলেন ক্ষণজন্মা এই মহাপুরুষটি, যার রাজনৈতিক জীবন ছিল বহুবর্ণিল, যার কণ্ঠে ছিল জাদু, যিনি রচনা করেছিলেন বাংলাদেশ রাষ্ট্রের বিজয় ইতিহাস। জাতির পিতার দূরদর্শী ও অনন্য সাহসী নেতৃত্বে বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল ব্যঙ্গে ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতার রক্তিম লাল সূর্য। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু যখন তার স্বপ্নের সোনার বাংলা গঠনে হাত দিয়েছিলেন, তখনই রাজাকার আলবদরেরা
এবং তাদের দোসররা তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাকে সপরিবারে হত্যার মাধ্যমে বাঙালির ইতিহাস, বাঙালির ঐতিহ্য, বাঙালির কৃষ্টি ও বাঙালির সংস্কৃতিকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায়। কিন্তু ষড়যন্ত্রকারীরা এত কিছুর পরও বাঙালি জাতির হৃদয় থেকে মুছে ফেলতে পারেনি জাতির পিতা বঙ্গবন্ধুকে। কারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুটি অবিচ্ছেদ্য এবং সমার্থক শব্দ। বাঙালির প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধু প্রাসঙ্গিক হয়ে উঠেছেন এবং এখনও চিরঞ্জীব হয়ে আছেন। তিনি যে মৃত্যুঞ্জয়ী। আসুন সুখের এই মাসে আমরা নতুন করে বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃপ্ত শপথ নেই। আর এই সোনার বাংলা গড়াই হবে বঙ্গবন্ধু হত্যার শ্রেষ্ঠতম প্রতিশোধ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। ইয়া আল্লাহ, সব ধরনের বালা মুসিবত থেকে সকলকে হেফাজত করুন। আমাদের দেশের প্রতি আপনি শান্তি রহমত নাজিল করুন। আমাদের সবাইকে একটি সুন্দর স্বপ্নের, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য আমাদের সকলকে আন্তরিকভাবে কাজ করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, সব ধরনের বিপদ মুসিবত, বিশেষ করে করোনা মহামারী সহ সকল রোগ বালা থেকে আমাদের দেশ, জাতি এবং বিশ্ব মানবতাকে আপনি মুক্তি দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم آمين، اللهم آمين، اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله.